প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সামনে আবার আমি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি, লেকচার 4 নিয়ে। তোমরা হয়তো জানো, এর আগে আমরা লেকচার 3 নিয়ে আলোচনা করেছি, অধ্যায় দ্বিতীয়। আগের অধ্যায়ে আমরা অধিক অধিক রাশি এই অধ্যায়টার ভেক্টর সম্পর্কে প্রাইমারি লেভেলে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই বাসায় বিষয়গুলো চর্চার মাধ্যমে সেটাকে তোমরা আয়ত্ত করেছ। এবং যেহেতু প্রথম এই অধ্যায়ের আগের লেকচারে আমরা প্রাইমারি লেভেলে আলোচনা করেছি ভেক্টর নিয়ে, তো আমরা আজকে চেষ্টা করব বেসিক আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করার জন্য। তো এখানে লেকচার 4 আজকে আমরা এর আগে আমরা ভেক্টর সম্পর্কে কতিপয় সংজ্ঞা কিছু আমরা জেনেছি। আজকে আমরা শিখব ভেক্টরের যোগ। তোমরা হয়তো জানো যে ভেক্টরের যোগ বীজগণিতের স্বাভাবিক নিয়মে হয় না। কারণ কি? আমরা জানি ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে আমাদের কি লাগবে? ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, মানে মান লাগবে এবং অভিমুখ লাগবে। তো মানের হয়তো আমরা যোগ করতে পারবো, সেটা বীজগণিতের নিয়মে নয়, স্বাভাবিক নিয়মে নয়। কিন্তু দিকের যোগ কি আমরা জানি? যে উত্তর দিক পশ্চিম দিক যোগ করলে কি হয় আমরা জানি না। এই জন্য ভেক্টর রাশি কি বীজগণিতের স্বাভাবিক নিয়মে হয় না, কিছু বিশেষ নিয়মে এই ভেক্টর রাশির যোগ হয়ে থাকে। তো এই নিয়ম সম্পর্কেগুলো আমরা এখন জানবো। আমাদের যে ডিপ্লোমার সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো আছে, তো আমি চেষ্টা করবো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। যে 5টি বিশেষ নিয়মে ভেক্টর রাশির যোগ হয়ে থাকে, তার প্রথমটা হচ্ছে সাধারণ নিয়ম, 2 নম্বর হচ্ছে ত্রিভুজ নিয়ম, 3 নম্বর হচ্ছে বহুভুজ নিয়ম, 4 নম্বর হচ্ছে সামান্তরিকের নিয়ম এবং 5 নম্বর হচ্ছে উপাংশের নিয়ম। এই 5টি বিশেষ নিয়মে ভেক্টর রাশির যোগ হয়ে থাকে। তার মধ্যে আমাদের ডিপ্লোমার সিলেবাস অনুযায়ী ত্রিভুজ নিয়ম এবং সামান্তরিকের নিয়ম, এই 2টা নিয়মের বিশেষ গুরুত্ব আছে। তবে এখানে একটু বেসিক, যে তুমি যদি ত্রিভুজ নিয়মটা ভালো করে শেখো, ওর লব্ধির মান নির্ণয় করা এবং দিক নির্ণয় করা ত্রিভুজ নিয়মের মাধ্যমে, তাহলে তুমি বাকি সবগুলা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবা। তো আমি চেষ্টা করব সহজভাবে সুন্দর করে ত্রিভুজ নিয়ম এবং সামান্তরিকের নিয়ম আলোচনা করব, এবং আশা করি তোমরা মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি সম্পূর্ণ করবা। তো চলো দেখি, আজকে প্রথমে দেখবো আমরা ত্রিভুজ নিয়ম। এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এ বি সি আমরা সবাই জানি একটা ত্রিভুজের কয়টি উপাদান থাকে? 6টি উপাদান, 3টি বাহু এবং 3টি কোণ। তাহলে এখন দেখো একটি ত্রিভুজের 2টি সন্নিহিত বাহু, এ বি বরাবর ধরলাম পি ভেক্টর ক্রিয়ারত এবং বি সি বরাবর ধরলাম কিউ ভেক্টর ক্রিয়ারত। কি বললাম? একটি ত্রিভুজের 2টি সন্নিহিত বাহু যদি একই ক্রমে 2টি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করে, রেজাল্টেন্ট। দেখো, একটি ত্রিভুজের 2টি বাহু, একটা হচ্ছে এবি বাহু বরাবর পি ভেক্টর ক্রিয়ারত আর বিসি বাহু বরাবর কিউ ভেক্টর ক্রিয়ারত, একই ক্রমানুসারে। কি বলা হচ্ছে? একটি ত্রিভুজে 2টি সন্নিহিত বাহু যখন একই ক্রমে 2টি ভেক্টরকে নির্দেশ করবে, ওই ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে ওই ভেক্টর দুটি কি নির্ণয় করবে? নির্দেশ করবে, রেজাল্টেন্ট মানে লব্ধি নির্দেশ করবে। এবং দিক হবে কি? এই 2টি ভেক্টরের বিপরীত। বোঝা গেছে? তাহলে দেখো, পি ভেক্টর এবং কিউ ভেক্টর একই ক্রমানুসারে আছে, কিন্তু রেজাল্টেন্ট লব্ধি ভেক্টর বিপরীত ক্রমে। তাই বলা হচ্ছে ত্রিভুজ নিয়মে, যে একটি ত্রিভুজের 2টি সন্নিহিত বাহু যদি একই ক্রমে 2টি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দুটি কি নির্ণয় করে? রেজাল্টেন্ট বা লব্ধি। তাহলে এখানে আমরা যদি বলি এবি বাহু বরাবর হচ্ছে পি ভেক্টর, এবি প্লাস বিসি বাহু বরাবর হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে কি এসি।
তাহলে এবি বাহু বরাবর হচ্ছে, অতএব এবি বাহু বরাবর হচ্ছে পি ভেক্টর প্লাস বিসি বাহু বরাবর হচ্ছে কিউ ভেক্টর ইকুয়াল এসি বাহু বরাবর হচ্ছে লব্ধি ভেক্টর আর। এখানে একটু বলে নেই, লব্ধি তোমাদের নতুন মনে হচ্ছে তোমাদের কাছে শব্দটি। লব্ধি মানে হচ্ছে কি, একাধিক ভেক্টরের যোগফল, মানে একাধিক, দুটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। এই ভেক্টরগুলোর যোগফলকেই বলা হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর। তাহলে কি বলা হচ্ছে, যে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের অপর বাহু বিপরীত ক্রমে ওই দুটি বাহু ওই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। কিন্তু যদি এই এসি ভেক্টর বা লব্ধি ভেক্টর আর যদি কি স্বাভাবিক ক্রমে হয়, মানে একটি ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে তিনটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তাদের লব্ধি কত হবে? তার মানে কি, দেখো তো এখানে যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল, যখন একই ক্রমে পি কিউ এবং সি এ, তখন কি হবে মাইনাস সি এ। তোমাদের হয়তো অবশ্যই মনে আছে যে আমরা বিপরীত ভেক্টর সম্পর্কে পড়েছিলাম, তাই না? দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি কি আলাদা হয়, মান একই কিন্তু দিক আলাদা, তখন তাদেরকে বিপরীত ভেক্টর বলে। এবং বিপরীত ভেক্টরের সামনে কি চিহ্ন আমরা দিয়েছিলাম? মাইনাস চিহ্ন। তাহলে এখানে দেখো তো, যখন একটি ত্রিভুজের তিনটি ভেক্টর, তিনটি বাহু বরাবর তিনটি ভেক্টর একই ক্রমে যখন ক্রিয়া করবে, মানে এই সি এ বাহু যখন এদিক থেকে ক্রিয়া করবে একই ক্রমানুসারে, তখন কি হবে? তখন মাইনাস সি এ হয়ে যাবে। তাহলে তখন কি হবে দেখো তো, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়াল 0। ডান দিকে মাইনাস ছিল, বাঁ দিকে এসে প্লাস হয়ে গেছে। তার মানে আমরা কি জানলাম এখানে, যে একটি ত্রিভুজের তিনটি বাহু যদি, তিনটি বাহু বরাবর তিনটি ভেক্টর যদি একই ক্রমানুসারে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের রেজাল্ট কত হবে? 0। এটি ভেক্টরের একটি সাধারণ নিয়ম, বুঝা গেছে? তাহলে আমরা ভেক্টর ত্রিভুজ নিয়ম সম্পর্কে জানলাম। এরপর আমরা দেখব ভেক্টরের সামান্তরিক নিয়ম বা সামান্তরিক সূত্র। সামান্তরিক নিয়ম বা সূত্র। তাহলে দেখো এখানে দুটি ভেক্টর, আমরা সামান্তরিক নিয়ম বা সূত্রটা এখন দেখব। সামান্তরিকের সূত্রটা হচ্ছে এমন, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে, সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ মানে ও দিকে উহাদের লব্ধি নির্দেশ করে। কথাটা তোমাদের মাথার উপর দিয়ে চলে গেল, তাই না? আচ্ছা দেখো, আমরা এটাই কথাটাকেই, সূত্রটাকে আমরা এখন চিত্রের মাধ্যমে বর্ণনা করব। দেখো, দুটি ভেক্টর ও বিন্দু থেকে ক্রিয়াশীল। ও হচ্ছে কি আদি বিন্দু, আমরা সবাই জানি। এখানে যদি ও একটি ভেক্টর হয়, তাহলে ও হচ্ছে কি টেল মানে আদি বিন্দু, আর এ হচ্ছে হেড শীর্ষবিন্দু। তাহলে বলা হচ্ছে ও এ বরাবর একটি ভেক্টর ক্রিয়াশীল, সেটা হচ্ছে পি ভেক্টর, এবং ও বি বরাবর আরেকটি ভেক্টর ক্রিয়াশীল, সেটা ধরলাম কিউ ভেক্টর। তাহলে কি বললাম, কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে, এই বিন্দুতে ক্রিয়াশীল ও বিন্দু হতে ক্রিয়াশীল দুটি ভেক্টর হচ্ছে ও এ বাহু বরাবর হচ্ছে পি ভেক্টর, আর ও বি বাহু বরাবর হচ্ছে পি ভেক্টর। তাহলে কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে, সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ মানে ও দিকে উহাদের মানে ওই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তার মানে এই ও এ বাহু এবং ও বি বাহুকে সন্নিহিত বাহু ধরে আমাদের একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে একটা সামান্তরিক আমাদের ও এ বাহু এবং এ বি বাহু ধরে, সন্নিহিত বাহুকে ধরে একটা সামান্তরিক আমাদের অঙ্কন করতে হবে। আমি একটা সামান্তরিক অঙ্কন করে নিলাম এই দুটি বাহুকে ধরে। সামান্তরিকের নাম দিলাম আমি ও এ সি বি। বুঝা গেছে কি বলা হচ্ছে? এখন একটা সামান্তরিক হলো, বলা হচ্ছে কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর, ও বিন্দু হতে ক্রিয়াশীল দুটি ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর,
ও বিন্দু হতে কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের ওএসিবি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করে সামান্তরিকের ওই বিন্দুগামী, কোন বিন্দুগামী? সেই বিন্দু, এই বিন্দুগামী কর্ণ, কর্ণ কোনটি? এসি, কর্ণ হচ্ছে ওসি। তাহলে কি হলো? কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ মানে ও দিকে ওদের কি নির্ণয় করে? রেজাল্টেন্ট বা লব্ধি। তাহলে কি নির্ণয় করবে? আর লব্ধি ভেক্টর কি জানি আমরা? হচ্ছে আর, আমরা জানি আর। বুঝা গেছে? এটা হচ্ছে সূত্রের বর্ণনাটা। আমি আবারও একটু বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। বলা হচ্ছে কোন বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করলে সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণ মানে ও দিকে ওই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করে। ওকে, এটা হলো সূত্রের বর্ণনা। ব্যাখ্যাটা যদি তুমি দিতে চাও তুমি তোমার মতো করে দিতে পারো, যে ও এ বাহু বরাবর পি ভেক্টর কি হতো এবং ও বি বরাবর বাহু বরাবর কিউ ভেক্টর কি হতো। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি পাবো? তাহলে সূত্র অনুযায়ী আমরা পাবো ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল কর্ণ ও সি ভেক্টর। এটাকে আমরা ভেক্টর দিয়ে লিখি, সেটা হচ্ছে ও এ বাহু বরাবর হচ্ছে পি ভেক্টর প্লাস ও বি বাহু বরাবর হচ্ছে কিউ ভেক্টর ইকুয়াল ও সি বাহু বরাবর হচ্ছে আর। বুঝা গেছে? এটা সূত্রের বর্ণনা এবং ব্যাখ্যাটা গেল। ব্যাখ্যাটা তুমি তোমার মতো করে চিত্রের ব্যাখ্যাটা তুমি দিতে পারো। এরপর আমরা আসবো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই সামান্তরিকের সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করব। এই যে লব্ধিটা আমরা পেলাম কিছুক্ষণ আগে তোমাদের বলা হয়েছে যে লব্ধি মান হচ্ছে কি? একাধিক ভেক্টরের যোগফল, সেটা হচ্ছে লব্ধি। তাহলে এই লব্ধির মানটা আমরা, মান এবং দিকটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো, লব্ধির মান নির্ণয়। ধরি পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এটা দুটি ভেক্টর আছে না? ও বিন্দু থেকে ক্রিয়াশীল, তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরলাম আমি আলফা। এই কথাগুলো তোমরা তোমাদের মতো করে তোমরা সাজিয়ে নিতে পারো। ধরি পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে দেখো তো এখানে, তাহলে কোণ এ ও বি ইকুয়াল কত হবে? কোণ এ ও বি ইকুয়াল আলফা। বুঝা গেছে? কি বললাম? লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে আমি বর্ণনাটা কি দেওয়া হলো এখানে? দুটি ভেক্টর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা। যদি দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ আলফা ধরে নেই, তাহলে দেখো তো কোণ এ ও বি কোণ কি হয়? আলফা। আমি সেই কথাটি এখানে লিখলাম। তাহলে কোণ এ ও বি ইকুয়াল কি পাওয়া যায়? আলফা। এখন ও এ বাহুকে দেখো সি বিন্দুতে হতে ও এ বাহুকে বর্ধিত করি। কি বললাম? ও এ বাহুর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করি। এই ও এ বাহুর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করে দিলাম আমি। লম্ব অঙ্কন করলে কি হয় দেখো তো এখানে, তোমাদের একটু বেসিক আমি বলে নেই, একটু মনে রাখতে হবে বিষয়টা, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করব। গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে দুটি ভেক্টরের আদিবিন্দু অথবা দুটি ভেক্টরের শীর্ষবিন্দু মিলন হলেই তোমার কোণ উৎপন্ন হবে। মানে বিষয়টা হচ্ছে এমন, দেখো এখানে দুটি ভেক্টর, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি। এটা হচ্ছে পি ভেক্টর, ও এ বাহু বরাবর পি ভেক্টর, ও বি বরাবর হচ্ছে কিউ ভেক্টর। আমি যদি কল্পনা করে দেখো তো, তাহলে ও এ বাহু বরাবর পি ভেক্টরের আদিবিন্দু এখানে, আবার ও বি বাহু বরাবর কিউ ভেক্টরের আদিবিন্দু সেম একই জায়গায়। তাহলে দুই ভেক্টরের আদিবিন্দু মিলিত হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে 90 ডিগ্রি। তদ্রূপ এটা হচ্ছে এ ভেক্টর, এখানে আর একটা ভেক্টর আমি অঙ্কন করলাম বি ভেক্টর। এখন বলো তো এখানে একটা কোণ দেওয়া আছে মনে করো 60 ডিগ্রি। তাহলে এখানে যে কোণটা দেওয়া আছে সেটা কি কারেক্ট? এটা কারেক্ট নয়। কারণ বলতো আমি বলেছি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে দুটি ভেক্টরের হয় আদিবিন্দু মিলিত হতে হবে, নতুবা দুটি ভেক্টরের শীর্ষবিন্দু মিলন হতে হবে।
তাহলে এখানে দেখো এ ভেক্টরের শীর্ষবিন্দু বি ভেক্টরের আদি বিন্দু মিলিত হয়েছে। তাহলে যে কোণটা এখানে চিহ্নিত করা হয়েছে, দেখানো হয়েছে, সেটা কি সঠিক না? তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে এই এ ভেক্টরটিকে প্যারালাল শিফটিং করতে হবে। এ ভেক্টরটিকে তুমি যদি প্যারালাল শিফটিং করো তাহলে দেখো তো কি হয়। তাহলে এই এ ভেক্টরের আদি বিন্দু এবং বি ভেক্টরের আদি বিন্দু, তাহলে আদি বিন্দু মিলন হলেই তো আমরা কোণ চিহ্নিত করতে পারবো। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা কত ডিগ্রি? পুরোটাই হচ্ছে কত? 180 ডিগ্রি। 180 থেকে 60 যদি বাদ দাও তাহলে কত হবে? 120 ডিগ্রি। বোঝা গেছে? আরেকটা দেখো, এটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা ভেক্টর ধরে নিলাম, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো তো এ ভেক্টরের শীর্ষবিন্দু বি ভেক্টরের আদি বিন্দু, তাহলে এখানে যে কোণটা দেয়া আছে সেটা কি সঠিক? মনে করি কোণ দেয়া আছে 120 ডিগ্রি, তাহলে এই কোণটা সঠিক না? কারণ আমরা তো বারবারই বলতেছি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ চিহ্নিত করতে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে? দুটি ভেক্টরের আদি বিন্দু অথবা দুটি ভেক্টরের শীর্ষবিন্দু মিলন হতে হবে। তাহলে এদিকে হচ্ছে আমাদের একই কাজ করতে হবে। এই ভেক্টরের যদি আমি প্যারালাল শিফটিং করি তাহলে এই ভেক্টর প্যারালাল শিফটিং বলে কি হবে এখানে? তাহলে এ ভেক্টরের আদি বিন্দু বি ভেক্টরের আদি বিন্দু সেম একই। তাহলে এখানে যে কোণটা হবে সেটা হবে অরিজিনাল কোণ 60 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এখানে দেখো তাহলে এখানে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এখানে দেখো তো এটা হচ্ছে কি বিন্দু? এটা ও এ বাহু বরাবর পি ভেক্টরের শীর্ষবিন্দু, তাই না? আর এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা যদি পরস্পর কি হয়? সমান্তরাল হয়। তার মানে এটা যদি ও বি বাহু যদি কিউ ভেক্টর হয় তাহলে এসি বাহু বরাবর কিউ ভেক্টর হবে। কারণ কি? এখানে তো চিত্রে আচ্ছা ও বি সমান্তরাল এসি বাহু। দেখো আমরা যখন ও এ বাহুকে বর্ধিত ও এ বাহুর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করলাম, তাহলে চিত্রটা দেখো তো ও বি বাহু এবং এসি বাহু পরস্পর কি হয়? সমান্তরাল। ক্লিয়ার? তাহলে এখানে এটা কোণ উৎপন্ন হয়েছে দেখো তো। তাহলে এখানে বলা হচ্ছে পি ভেক্টরের শীর্ষবিন্দু আর কিউ ভেক্টরের ছিল আদি বিন্দু। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা কি কারেক্ট? নো, ওটা কারেক্ট নয়। কারণ আমরা তো কিছু আগে জানলাম যে এই দুটি কোণ উৎপন্ন হতে গেলে তোমাকে হয় আদি বিন্দু মিলন হতে হবে অথবা শীর্ষবিন্দু। তাহলে যখন আমরা এই বাহুটাকে বর্ধিত অর্থাৎ প্যারালাল শিফটিং করলাম তখন তো দেখো কি ভেক্টরের তোমার আদি বিন্দু আর এই পি ভেক্টরের প্যারালাল শিফটিং করে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আদি বিন্দু। তাহলে দুই আদি বিন্দু মিলন হলেই তো আমরা কোণ পাবো। এই কোণটা হচ্ছে আলফা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে কি পেলাম আমরা? দেখো তো লব্ধির মান নির্ণয় বর্ণনার ক্ষেত্রে আমি কি আচ্ছা তাহলে লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিচ্ছি কত? আলফা। অতএব কোণ এ ও বি ইকুয়াল লেখা যায় আলফা। এবং ও এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করেছি। লম্ব অঙ্কন করলে কি হয়? ও বি সমান্তরাল এসি বাহু সমান্তরাল হয়ে যায়। তাহলে এখন দেখো কি হয়। তাহলে একটা কোণ আবার নতুন করে একটা পেলাম আমরা। তাহলে অতএব লেখা যায় কোণ এ ও বি ইকুয়াল কোণ সি এ ডি সমান কত? আলফা। ক্লিয়ার? তাহলে আমরা লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত এখানে আসলাম। এরপর দেখি আচ্ছা তাহলে একটু মনোযোগ দাও। তাহলে দুটো কোণ পেলাম, একটা হচ্ছে কোণ এ ও বি ইকুয়াল কোণ সি এ ডি সমান কত? আলফা। দুইটা কোণ সমান। তাহলে দেখো তো সমকোণী ত্রিভুজ ওডিসি হতে পাই আমরা যখন ও এ বাহুর বর্ধিত অংশের উপর সিডি লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো তো কোনটা কি হয়? ও ডি সি, এটা 90 ডিগ্রি হলে কি হবে? সমকোণী ত্রিভুজ হবে না? তাহলে সমকোণী ত্রিভুজ ও ডি সি হতে পাই। আমরা তো সবাই জানি, আমরা ম্যাথমেটিক্সে পড়েছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য।
তাই না? তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করে আমরা কি পাই? অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে ও বি সি সমকোণী ত্রিভুজ অতিভুজ কত? অতিভুজ হচ্ছে ওসি স্কয়ার, অতিভুজ হচ্ছে কত? ওসি, তারপর স্কয়ার, ভূমি কত? ওডি, তারপর স্কয়ার প্লাস লম্ব সিডি। একটু মনোযোগ দাও। ওডি, ওডি এর ভিতরে দুটো অংশ আছে, একটা হচ্ছে ওএ আর একটা হচ্ছে এডি। তাহলে আমরা লিখতে পারি ওডি ওডি স্কয়ার সমান লিখতে পারি ওএ প্লাস এডি বর্গের উপর হোল স্কয়ার প্লাস সিডি, যা আছে তাই লিখলাম, ইকুয়াল। এটা দেখো তো সূত্র হয় একটা সুন্দর, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়। তো সূত্রটা করে দেই, এ স্কয়ার প্লাস ওএ স্কয়ার প্লাস 2 ইনটু এ মানে হচ্ছে ওএ, বি মানে হচ্ছে এডি, 2ab প্লাস বি মানে হচ্ছে এডি তার উপর স্কয়ার প্লাস সিডি যা আছে তাই, ইকুয়াল ওএ স্কয়ার প্লাস 2 ইনটু ওএ এডি প্লাস, একটু মনোযোগ দাও এখানে দেখো তো, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার কি হয়? এডি স্কয়ার প্লাস সিডি, তার মানে সিএডি সমকোণী ত্রিভুজ অথবা সিডিএ সমকোণী ত্রিভুজে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান কি লেখা যাবে? অতিভুজ স্কয়ার। তাহলে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান লেখা যাবে অতিভুজ কি? এসি, এসি স্কয়ার। বুঝা গেছে? আচ্ছা, এটাকে আমরা উপরে লিখি একটু। তাহলে ইকুয়াল আমাদের বাঁ দিকে কি ছিল? ওসি স্কয়ার ছিল, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো ওসি স্কয়ার ইকুয়াল ওএ স্কয়ার প্লাস 2 ইনটু ওএ ইনটু, দেখো এডি সমান কি লেখা যায়? সিডিএ সমকোণী ত্রিভুজে এডির মানটা যদি আমি বের করে নেই তাহলে কি লেখা যায়? দেখো মানটা একটু তোমরা সাইড নোট করবা বিষয়গুলা। ত্রিভুজ সিডিএ হতে পায় কি পাওয়া যায়? দেখো ভূমি হচ্ছে এডি বাই অতিভুজ এসি সমান ভূমি বাই অতিভুজ সমান কি হয়? ভূমি বাই অতিভুজ সমান আমরা জানি cos আলফা। তাহলে অতএব এখান থেকে এডির মানটা আমরা বের করতে পারবো। এডি সমান লাগা যাবে এসি cos আলফা। ক্লিয়ার? আমরা এই এডির মানটা বের করার জন্য আমরা কি করলাম? সিডিএ এই সমকোণী ত্রিভুজ হতে আমরা এটির মানটা বের করে নিলাম। তো আমরা তো জানি ভূমি একটা সমকোণী ত্রিভুজের ভূমি বাই অতিভুজ সমান কি লাগা যায়? cos, আর কোণ হচ্ছে কত? আলফা, আলফা cos আলফা। তাহলে এটির মানটা আমরা বলি এসি cos আলফা। তাহলে এই এটির জায়গায় আমরা কি করব? মানটা বসাই দেব, 2 ইনটু ওএ এডি সমান লাগা যাবে এসি cos আলফা প্লাস যা আছে তাই এসি স্কয়ার আছেই। তাহলে কি হয় দেখো তো, ওসি বাহু বরাবর, ওসি অতিভুজ বাহু বরাবর আমাদের কি ভেক্টর ছিল? রেজাল্টেন্ট মানে লব্ধি ভেক্টর আর স্কয়ার ইকুয়াল ওএ বাহু বরাবর কোন ভেক্টর কি হতো? পি ভেক্টর। আচ্ছা, পি স্কয়ার প্লাস 2 ইনটু ওএ বাহু বরাবর হচ্ছে পি, এসি বাহু বরাবর হচ্ছে কি? কিউব, 2p কিউব cos আলফা প্লাস এসি হচ্ছে এসি বরাবর হচ্ছে কিউব তারপর স্কয়ার। তাহলে কি হয় দেখো তো, অতএব আর ইকুয়াল বাঁ দিকে রুটকে যদি স্কয়ারকে যদি ডান দিকে ট্রান্সফার করি তাহলে কি হবে? রুট ওভার হয়ে যাবে, রুট ওভার পি স্কয়ার প্লাস এটাকে সাজায় লিখলাম শুধু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos আলফা। বুঝা গেছে? খুব কঠিন মনে হচ্ছে না? তোমাদের হয়তো প্রথমবার দেখতেছো বিধায় তোমাদের হয়তো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই বিষয়টা বাসায় গিয়ে বাসায় তোমরা অবশ্যই এটাকে এটা নিয়ে চিন্তা করতে হবে তোমাকে, এবং এটা লিখতে হবে খাতায়, এবং বেশ কয়েকবার তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবো যে তোমার কাছে অনেক সহজ হয়ে আসছে। তাহলে আমরা যে মানটা পেলাম লব্ধি, এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র, আর ইকুয়াল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos আলফা। এই সূত্র দিয়ে আমরা যে কোনো ভেক্টরের লব্ধি ভেক্টরের মান আমরা নির্ণয় করতে পাবো। এরপর আমরা আসবো দেখো লব্ধির দিক নির্ণয়।
আমরা এবার লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির দিক দেখো, এখানে লব্ধি ভেক্টর আর এবং পি এর মধ্যবর্তী কোণ ধরি থিটা। কি বলা হলো? লব্ধির দিক আমরা নির্ণয় করব। তাহলে লব্ধি ভেক্টর আর এবং ভেক্টর পি এর মধ্যবর্তী কোণ ধরি নির্ণয় কত? থিটা। তাহলে থিটা হলে দেখো তো সমকোণী ত্রিভুজ সি ও ডি, অথবা এভাবে বলা যাবে সি ডি ও। তাহলে সমকোণী ত্রিভুজ ও ডি সি, এভাবে বলা যাবে ও ডি সি। ও ডি সি হতে পায় কি পাওয়া যাবে? tan থিটা সমান, tan থিটা সমান কত আমরা জানি? tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে দেখো তো ও ডি সি, এই সমকোণী ত্রিভুজের tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব সিডি, ভূমি কত? ওডি। সেম আগের মধ্যে দেখো সিডি তো থাকলোই, ওডি কে, ওডির দুটো অংশ আছে, ওডি সমান কি লাগা যাবে? ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি। তাহলে এখন দেখো তো সিডি কোথায়? সিডি হচ্ছে লম্ব, তাই না? তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ সিডিএ হতে সিডির মানটা বের করতে পারবো না? তোমরা এখানে সাইড নোট করে নিবা সবাই। আচ্ছা, দেখো সাইড নোটটা হচ্ছে এরকম। তাহলে সিডিএ সমকোণী ত্রিভুজ হতে কি পাওয়া যায়? সিডি মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান কি হবে? সিডির মান বের করতে, তাই না? সরি, সিডি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কত? এসি সমান লাগা যাবে কি? লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি? সাইন আলফা। অতএব তাহলে সিডি সমান লাগা যাবে এসি সাইন আলফা। সিডি সমান কত পাবো? সাইন আলফা। এবং সেম একই ভাবে এডির মানটা বের করে নিতে হবে। এডির মানটা যদি বের করো তাহলে কি হবে দেখো তো, সেম একই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সিডিএ হতে কি পাওয়া যাবে? তাহলে এডি ভূমি, এডি বাই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কি? cos আলফা। তাহলে অতএব এডি সমান এসি cos আলফা। তাহলে এই সিডি এবং এডির মানটা আমরা বসাই দেব। তাহলে সিডির মান আমরা পাই কত? এসি sin আলফা ডিভাইডেড বাই ও এ, এটির মান আমরা কত পেলাম? প্লাস এসি cos আলফা। তাহলে আমরা মানগুলো বসাই দিই। এসি বরাবর কোন ভেক্টর? কিউব ভেক্টর। তাহলে কিউব sin আলফা ডিভাইডেড বাই ও এ বরাবর হচ্ছে পি ভেক্টর, পি প্লাস এসি বরাবর কিউব ভেক্টর কিউব cos আলফা। তাহলে অতএব বাঁদিকে আমরা কি জানি? থিটা। তো থিটা সমান tan ইনভার্স, এখানে কি আছে? কিউব sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউব cos আলফা। এটাই হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। বোঝা গেছে? তাহলে তোমরা যদি সামান্তরিক সূত্রটি ভালোভাবে আত্মস্থ করে এটাকে বাসায় প্র্যাকটিস করো, তাহলে ওই যে বললাম যে ত্রিভুজের যে নিয়ম আছে, ত্রিভুজের নিয়ম ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক তোমার নির্ণয় করতে পারবা, সেম একই হবে, একই হবে। হ্যাঁ, কারণ এই ত্রিভুজটা নিয়ে তোমার সব কাজ হবে ওখানে। তাহলে সেম লাইন টু লাইন সেম একই থাকবে। কি বললাম? যদি তুমি ত্রিভুজ সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয় করতে চাও, সেম একই হবে। এবং বহুভুজের নিয়ম, উপাংশের নিয়ম, এগুলো যখন তুমি করবা তোমার এই সূত্রটাই কাজে লাগবে। বোঝা গেছে? তাহলে আজকে আমরা শিখলাম ভেক্টরের যোগের 5টি নিয়ম, বিশেষ নিয়ম। সেই 5টি নিয়মের মধ্যে ত্রিভুজ নিয়ম এবং সামান্তরিকের নিয়মটা আমরা শিখলাম, এবং সামান্তরিক নিয়মের সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। এর পরবর্তীতে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক আছে এই অধ্যায়ের শেষ, সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট, মানে ভেক্টর গুণন সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, ভেক্টর প্রোডাক্ট সম্পর্কে আমরা এর পরবর্তীতে আলোচনা করব। এই অধ্যায়ের আজকে এটা ছিল 4র্থ লেকচার। তো আমি আশা করি পরবর্তী লেকচারের আগ মুহূর্তে তোমরা এই দুটো লেকচার, এই অধ্যায়ের দুটো লেকচার যেটা করেছো, যেটা দেখেছো, সেটা বাসায় সুন্দরভাবে চর্চা করবা। চর্চায় অনেক কিছু সম্ভব এবং সেটা করতে হবে। তার সাথে সাথে কি করতে হবে? নিজেকে ফিট রাখতে হবে। তোমার শরীর মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু তুমি পড়ার টেবিলে তোমার কি মাইন্ড কনসেন্ট্রেট করতে পারবা না, তোমার মন কিন্তু তুমি বসাতে পারবা না। এই জন্য প্রতিদিন দৈনন্দিন জীবনে যেটা করতে হয়, শারীরিক ব্যায়াম, হাঁটা চলা বলো, সেগুলো তোমাকে নিয়ম করে মানতে হবে। অর্থাৎ নিজেকে প্রস্তুত রাখতে হবে, সবসময় ফিট রাখতে হবে, তাহলে তুমি সব কাজ সুন্দরভাবে শেষ করতে পারবে।
তো আজকে লেকচার 4 এখানেই শেষ করছি। তোমাদের পরবর্তী লেকচার 5 দেখার জন্য আগাম শুভেচ্ছা থাকলো, আমন্ত্রণ থাকলো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, ভালোবাসা নিরন্তর তোমাদের জন্য।